আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকের ক্লাসটাতে আমরা শিখব এ প্লাস কন্টেন্টের একদম প্রথম পার্টটা। তো এ প্লাস কন্টেন্টটা যেহেতু অনেক বড় একটা জিনিস, তো এই কারণে আমি এটাকে তিনটা পার্টে ভাগ করছি। আজকে আমরা আসলে মেইনলি প্রথম পার্টটা শিখব। আমরা ইনশাল্লাহ একদম ডিটেলসে শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এ প্লাস কন্টেন্টের বিষয়ে বলার আগে আমি আগে জাস্ট এটা বলে নিই যে আমরা এ প্লাস কন্টেন্টটাকে তিনটা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে আমরা প্রথমে এ প্লাস কন্টেন্টের গাইডলাইন্সগুলো দেখে নিব, দ্বিতীয়ত আমরা এ প্লাস কন্টেন্ট কীভাবে তৈরি করব ওইটা দেখব, তৃতীয়ত আমরা এ প্লাস কন্টেন্ট কীভাবে আপলোড করে বা কীভাবে হচ্ছে এটা আসে অ্যামাজনের মধ্যে, এই জিনিসটা দেখব। আচ্ছা, এখন যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন তারা আশা করি যে এ প্লাস কন্টেন্ট কি এটা মোটামুটি জানেন, আর না জানলেও আমি আপনাদেরকে জানাই দিব। তবে এইটুকু অন্তত আপনারা জানেন যে একটা অ্যামাজনে কীভাবে বই আপলোড করতে হয়, অ্যামাজনের বইগুলো কীরকম হয়, এই আনুষঙ্গিক বিষয়গুলো আশা করি আপনারা জানেন। এই কারণে আপনারা এ প্লাস কন্টেন্টের ভিডিও দেখতে আসছেন। যাই হোক, তো এ প্লাস কন্টেন্ট মূলত কী বা কোথায় থাকে এই জিনিসটা সম্পর্কে আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে আসি। আপনারা অ্যামাজনে গিয়ে যে কোনো বই, সব বইয়ে থাকে না, যারা তাদের বইয়ের মধ্যে এ প্লাস কন্টেন্ট আপডেট করে বা আপলোড করে বা কেডিপি থেকে পাবলিশ করে, তাদের বইয়ের মধ্যেই আপনারা এ প্লাস কন্টেন্ট দেখতে পারবেন। কোথায় দেখবেন? এই যে এই নিচে একটু চলে আসলেই দেখবেন ফ্রম দ্য পাবলিশার লেখা থেকে এই যে এখানে একটা দাঁড়িয়ে মানে লাইন দেওয়া আছে, তার নিচে একটা লাইন দেওয়া আছে। এই ফ্রম দ্য পাবলিশার লেখার মাঝখানে, এই দুই লাইনের মাঝখানে যা যা থাকবে তাই হচ্ছে এ প্লাস কন্টেন্ট। তো এক একজন এক এক রকমের থিম ইউজ করে। অ্যামাজন আমাদেরকে অনেকগুলো থিম প্রোভাইড করে, যেগুলোর মধ্যে আমরা হচ্ছে এ প্লাস কন্টেন্টগুলো আমাদের প্রোভাইড করতে পারি। তো এই ধরেন একটা হচ্ছে থিম, এরপরে আমরা এখানে চলে যাই, এই যে চলে আসলে এখানে ফ্রম দ্য পাবলিশারের পরের থেকে যে এই লাইন থেকে শুরু হলো, আমরা এখান থেকে যাই যে একটা দুইটা তিনটায় যে এরকম এই যে এই লাইন পর্যন্ত, এগুলো সবই হচ্ছে এ প্লাস কন্টেন্ট। আচ্ছা, এই যে এখানে চলে আসি, এইটাতে একটু দেখি, এই যে ফ্রম দ্য পাবলিশারের পর থেকে এই যে এ প্লাস কন্টেন্ট। তো দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন কি, যে এক একজনের কিন্তু এক এক রকমের, ধরেন এরটা একরকম, এই হচ্ছে এরটা একরকম, তারপরে তারটা একরকম, এরপরে হচ্ছে এরটা একটু দেখি, এই যে এরটা একরকম, তারপরে এখানে একটু দেখি এরটা আবার আরেক রকম, এখানে একটু দেখি এই যে এরটা আবার আরেক রকম। তো এইরকম মোটামুটি দেখেন আমি যেগুলো বের করে রাখছি এগুলো প্রতিটাতেই হচ্ছে এ প্লাস কন্টেন্ট আছে, এক একটা এক এক রকম করে। এই যে এ প্লাস কন্টেন্ট প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রকমের করে। এখন কথা হচ্ছে এই জিনিসটা এখানে আসে কিভাবে, এই ফ্রম দ্য পাবলিশারে আমরা কোথা থেকে আনবো, এইগুলো আমরা কিভাবে ডিজাইন করব, এবং অ্যামাজনের যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন্স থাকে, তাহলে অবশ্যই এই এ প্লাস কন্টেন্টেরও গাইডলাইন্স আছে। তো এ প্লাস কন্টেন্টের জন্য গাইডলাইন্সগুলো কী সেগুলো আমাদের জন্য জানা অনেক বেশি জরুরি। তো যাই হোক, আমরা প্রথমের পার্টটাতে মানে এই পার্টটাতে আমরা এ প্লাস কন্টেন্টের যে গাইডলাইন্সগুলো অ্যামাজন আমাদেরকে দিছে সেই গাইডলাইন্সগুলো একটু দেখার চেষ্টা করব। এই যে এখানে আপনারা চলে আসলে এ প্লাস কন্টেন্টের গাইডলাইনগুলো আপনারা একটু দেখতে পারবেন। এই যে এ প্লাস কন্টেন্ট গাইডলাইন্স আছে, এখানে আপনারা ওপেন করলে প্রত্যেকটা গাইডলাইন্স দেওয়া আছে। যাই হোক, তারপরেও আমি আপনাদের জন্য বিস্তারিত এখানে সুন্দরভাবে সাজায় রাখছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একদম ডিটেলসে বলে দিব। তো এই গাইডলাইন্সগুলো আসলে জাস্ট শুনে চলে গেলাম এরকম বিষয় না, আপনাকে এগুলো ফলো করতে হবে। অনেকে এ প্লাস কন্টেন্ট আপলোড দেন, বাট এ প্লাস কন্টেন্ট আপলোড দেওয়ার পরে অ্যামাজনের পক্ষ থেকে রিজেকশন চলে আসে, যে অ্যামাজন আপনাদেরকে মেইল পাঠাচ্ছে যে তারা এটাকে অ্যাপ্রুভ করতেছে না। কেন অ্যাপ্রুভ করে না? এটা কি অ্যামাজনের দোষ না আপনার দোষ? অবশ্যই আপনার দোষ, কারণ অ্যামাজন তো তা কীভাবে অ্যাপ্রুভ করবে, কোন কোন জিনিসগুলো থাকলে অ্যাপ্রুভ করবে সেটা তো সে বলে দিছে, এবং কোন জিনিসগুলো থাকলে সে অ্যাপ্রুভ করবে না এটাও বলে দিছে। হয়তো আপনার কোনো একটা জায়গায় জানার মিস্টেক আছে, অথবা আপনি কোনো একটা জায়গায় ভুল করতেছেন, এইটার কারণে অ্যামাজন কিন্তু আপনার জিনিসটাকে অ্যাপ্রুভ করতেছে না। তো আপনি যদি চান যে আপনার প্রথমবারেই হচ্ছে অ্যামাজন আপনার জিনিসটাকে অ্যাপ্রুভ করে এবং আপনি প্রত্যেকটা জিনিসের গাইডলাইন্সগুলো ফলো করে, তারপরে হচ্ছে মানে আপনি এই এ প্লাস কন্টেন্টের গাইডলাইনগুলোকে ফলো করে এ প্লাস কন্টেন্ট আপলোড দেন, তাহলে এই গাইডলাইন্সগুলো আপনাকে অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এইগুলো একদম মাথায় বসায় নিতে হবে যখন কিনা আপনি এ প্লাস কন্টেন্ট বানাবেন। হয়তো এখনই আপনার মাথায় সব ঢুকে যাবে না, যখন এ প্লাস কন্টেন্ট বানাবেন তখন আবার ভিডিওটা দেখে নেবেন যখন বানাইতে বসবেন আর কি। আচ্ছা, তো এ প্লাস কন্টেন্টের কিছু বেসিক গাইডলাইন্স আছে, আমি তিনটা পার্টে ভাগ করছি। এই যে প্রথমে একটা পার্ট যেখানে আমি কন্টেন্ট গাইডলাইন্স লিখছি, দ্বিতীয়ত ইমেজ অ্যান্ড টেক্সট ফরম্যাটিংয়ের ব্যাপারে কিছু লিখছি, চতুর্থত হচ্ছে কন্টেন্ট রেস্ট্রিকশন যেগুলো আছে এইগুলো লিখছি। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে কন্টেন্ট গাইডলাইন্সে কী কী লেখা আছে। আচ্ছা,
প্রথমত তো আসে প্রাইজিং এবং প্রমোশনাল ডিটেলস। স্বাভাবিকভাবেই আমরা যেহেতু এই এ প্লাস কন্টেন্টটাকে ইউজ করি ফ্রি মার্কেটিংয়ের জন্য এবং আমার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, এ প্লাস কন্টেন্ট আসলে আমার ব্র্যান্ডটাকে অনেক সুন্দরভাবে প্রমোট করে এবং আমার বইয়ের যে ভিতরের জিনিসগুলোকে আমি আসলে দেখাইতে পারি না, কারণ অ্যামাজনের এখানে একটা পার্সেন্টেজ থাকে। ধরেন আমি আমার বইয়ের ভিতরে লুক ইনসাইড কতটুকু দেখাবো, এটা একটা পার্সেন্টেজের উপরে নির্ভর করে। হ্যাঁ, আপনি চাইলে বেশিও পার্সেন্টেজ দিতে পারেন, বাট একটা ইয়া থাকে না যে আমরা আমাদের কন্টেন্ট অন্যদের সাথে শেয়ার করতে চাই না। তো আমি যদি আমার বইয়ের 100% দেখাই দিই, তো আমার বইয়ের ভিতরে লুক ইনসাইডে চলে গেলে তো আমার বইয়ের প্রত্যেকটা জিনিসই একটা যারা আমার কম্পিটিটর তারা দেখতে পারবে। অডিয়েন্স দেখলে প্রবলেম নাই, বাট কম্পিটিটর দেখতে পারবে। তো এখন এই বিষয়টাকে সেভ রাখার জন্য স্বাভাবিকভাবে এখানে আমরা 10 বা 20% দিই, যেটার কারণে আমরা লুক ইনসাইডে 10 বা 20% দেখতে পারি। আবার যেগুলো লো কন্টেন্ট আছে সেখানে তো আমরা লুক ইনসাইড দেখতেই পাই না। তো এখন কথা হচ্ছে যে আমি আমার বইটাকে একটা অডিয়েন্সকে কিভাবে তুলে ধরবো, কারণ স্বাভাবিকভাবে অনেক অডিয়েন্স আছে যারা এই ডিসক্রিপশনটাকে পড়তেছে না। এখন আমি চাচ্ছি ইমেজের মাধ্যমে সুন্দরভাবে আমি আমার বইটাকে আমার অডিয়েন্সের সামনে তুলে ধরবো, আমার বইয়ের ভিতরে কী আছে না আছে, বা আমার বইটা আসলে কতটুকু সুন্দর, বইয়ের ছোটোখাটো একটা ডিসক্রিপশন আমি এখানে তুলে ধরতে পারবো। তো যেহেতু আমরা এই জিনিসটা এখানে দিব, তো আমরা অনেক সময় এই ভুলটা এখানে করি, আমরা প্রাইজিং রিলেটেড অথবা প্রমোশনাল রিলেটেড জিনিসগুলো আমাদের এ প্লাস কন্টেন্টের মধ্যে দিয়ে দিই না বুঝে। তো এই জিনিসটা অনেক সেভে থাকা উচিত। আমি যাই হোক এখানে লিখে দিছি দাম, অ্যাডভার্টাইজমেন্ট এবং ডিসকাউন্ট এই ধরনের কোনো জিনিস এ প্লাস কন্টেন্টের মধ্যে আপনারা দিতে যাবেন না। কেন দিতে যাবেন না? এই যে বললাম যে এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে তো অ্যামাজন আপনার এ প্লাস কন্টেন্ট অ্যাপ্রুভই করবে না, কারণ অ্যামাজন এই গাইডলাইন্সগুলো দিয়ে রাখছে। আচ্ছা, যেমন অ্যাফোর্ডেবল, বোনাস, ফ্রি। যেমন আপনি আপনার ধরেন এ প্লাস কন্টেন্টের মধ্যে লিখতেছেন যেটা তোমার জন্য অ্যাফোর্ডেবল, অথবা তুমি এই বইটাকে পারচেস করো ফ্রি, অথবা এটার সাথে ফ্রি অমুক আছে তমুক আছে, অথবা আপনি লিখতেছেন যে হচ্ছে তোমার জন্য বোনাস আছে। এই ধরনের কোনো কিছু এ প্লাস কন্টেন্টের মধ্যে লেখার কোনো দরকার নাই। আচ্ছা, অথবা এমন শব্দ যেগুলো সরাসরি কাস্টমারকে প্রোডাক্ট কেনার জন্য ডাকতেছে, বা মানে কাস্টমারকে এটা বোঝাচ্ছে যে ভাই তুই আমার প্রোডাক্টটা কেন, এইরকম জিনিস। যেমন বাই নাও, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে গেট ইয়োর্স নাও, তারপরে শপ উইথ আস, এই ধরনের জিনিসগুলো বা এরকম আরও যে টেক্সটগুলো থাকতে পারে, এই ধরনের টেক্সটগুলো আপনারা কখনো ব্যবহার করবেন না, যেটা কিনা একটা কাস্টমারকে ডিরেক্টলি আপনার প্রোডাক্ট কেনার জন্য দাওয়াত দিচ্ছে। আচ্ছা, কাস্টমারের রিভিউ, আমরা অনেক সময় আমাদের বইয়ের মধ্যে কাস্টমারের রিভিউ পাই না, তো আমরা অনেক সময় এই ভুলটা করি যে কাস্টমারের রিভিউটা ওইখানে হাইলাইট করে আমাদের এ প্লাস কন্টেন্টের মধ্যে দেখানোর চেষ্টা করি। কখনো এই ভুলটা করবেন না যে আপনার কাস্টমারের রিভিউ এ প্লাস কন্টেন্টের মধ্যে দিতে যাবেন না, অ্যামাজন কিন্তু বাস দিয়ে দিবে। যাই হোক, আচ্ছা, এরপরে হচ্ছে টাইম সেন্সিটিভ ইনফরমেশন। টাইম সেন্সিটিভ ইনফরমেশন কোনগুলা? ধরেন হচ্ছে টাইমকে মিসলিড করে, বা মানে হচ্ছে একটা মানুষকে মিসলিড করে, এই রকমের জিনিসগুলো আপনি কখনো দিবেন না টাইম দ্বারা। যেমন ধরেন যে নাও তুমি এখনই পারচেস করে ফেলো, অথবা একদম লেটেস্ট আসছে, একদম হচ্ছে এটা একদম নিউয়েস্ট বই, বা হচ্ছে একদম নতুন আসছে, নিউ অ্যারাইভেল, এই ধরনের জিনিসগুলো আপনি কখনো দিবেন না। অথবা ধরেন হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট বা দ্য বেস্ট প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনি কোনো হলিডের রেফারেন্স দিয়ে দিলেন যে অমুক দিনের জন্যে, এইরকম এই জিনিসগুলো হচ্ছে ইগনোর করবেন। আচ্ছা, পাবলিকেশন কোড। আপনি একটা বইয়ের মধ্যে ধরেন, আমরা অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের বইয়ের যে এই যে এ প্লাস কন্টেন্টগুলো আছে, এখানে আমরা কি লিখবো, এখন লেখার জন্য আমরা এখানে কি করি যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কোড বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে লিখে দিচ্ছি। এখন এই কোড লেখার সময় আপনাকে অনেক বেশি পরিমাণে সচেতন থাকতে হবে, কারণ অ্যামাজন আপনাকে 4টার বেশি কোড লিখতে দিবে না। এবং আপনি যে কোডগুলো লিখবেন এখানেও আপনাকে 2টা জিনিস একদম মাথায় রাখতে হবে, যে কোডগুলো সুপরিচিত, মানে সুপরিচিত বলতে ফেমাস একজন ফেমাস যে ফেমাস পাবলিকেশনের হইতে হবে, অথবা ফেমাস কোনো রাইটারের হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যে কোডটা লিখতেছেন অবশ্যই ওই কোডটার সাথে এটা কোন লেখক অথবা কোন রাইটার আর কি এই কোডটাকে লেখছে অথবা বলছে, অথবা কোন পাবলিকেশন এই কোডটাকে বলছে, এই 2টা জিনিস কিন্তু মেনশন করে দিতে হবে। 2টা তো না, একটা আর কি, যে হচ্ছে কে লেখছে আর কি, মূলত এটা আপনাকে কিন্তু মেনশন করতে হবে, এবং আপনি 4টার বেশি কোড কিন্তু ইউজ করতে পারবেন না। যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের বেসিক একটা কন্টেন্ট গাইডলাইন। এবার আমরা চলে আসি ইমেজ এবং টেক্সট ফরম্যাটিংয়ের ক্ষেত্রে। যেহেতু এই জিনিসটা পরিপূর্ণ ইমেজ এবং টেক্সট দ্বারা তৈরি, মানে এ প্লাস কন্টেন্টটা দেখেন মূলত এটা কিন্তু ইমেজ এবং টেক্সট দ্বারা তৈরি, প্রত্যেকটা জিনিস দেখেন ইমেজ এবং টেক্সট দ্বারা তৈরি। তো এইখানে ইমেজ এবং টেক্সটের অবশ্যই কিছু গাইডলাইন্স আছে, যেমন হচ্ছে সাপোর্টেড ইমেজ, অর্থাৎ অ্যামাজন কোন জিনিসটাকে অ্যাপ্রুভ করবে। যেমন আপনি যদি জেপিজি, পিএনজি এই জিনিসগুলো দেন তাহলে কিন্তু অ্যামাজন অ্যাপ্রুভ করবে, এবং আপনাকে এটা আরজিবি ফরম্যাটে দিতে হবে, মানে কালার মুড যেটা থাকে সেখানে আরজিবি দিতে হবে। আপনি যদি সিএমওয়াইকে দেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, ইমেজ ফাইল সাইজ, অবশ্যই প্রত্যেকটা ফাইল মিনিমাম 2 MBর কম হইতে হবে। আপনি যদি 2 MBর মানে এমন একটা হাইফাই ডিজাইন করেছেন যেটা 2 MBর বেশি, তাহলে কিন্তু সেটা আপনি যখন
এ প্লাস কন্টেন্টের মধ্যে অ্যাড করবেন সেটা কিন্তু অ্যাড হবে না। আচ্ছা, তো 2 MBর কম আপনি সাইজ রাখবেন। রেজুলেশন কীরকম রাখবেন? মিনিমাম 72 DPI এর উপরে রাখতে হবে, মানে মিনিমাম 72 DPI এর উপরে আপনাকে রাখতে হবে। আচ্ছা, ইমেজ টাইপ অবশ্যই এই যে GIF টাইপের যেই হচ্ছে অ্যানিমেটেড ইমেজগুলো আছে এইগুলা কিন্তু ইউজ করা যাবে না, কারণ এখানে হচ্ছে ওইগুলাই ইউজ হয় না, এগুলো জাস্ট একদম ফ্ল্যাট টাইপের ইমেজ এখানে কিন্তু ইউজ হচ্ছে। আচ্ছা, এরপরে কি আসতেছে যে হচ্ছে ইমেজের কোয়ালিটি গাইডলাইন। ইমেজের কোয়ালিটি গাইডলাইনটা অনেক বেশি জরুরি, কারণ আমরা যেটা ভুল করি যে আমরা অনেক জায়গায় থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই ইয়াগুলা কালেক্ট করতেছি, মকআপ কালেক্ট করতেছি, তো মকআপ কালেক্ট করে আমরা দেখা যাচ্ছে ওইটার কোয়ালিটিটা কতটুকু ভালো বা হচ্ছে ওখানে কোনো ওয়াটারমার্ক আছে কিনা এই জিনিসগুলো খেয়াল করি না। তো ব্লার অথবা মানে হালকা অথবা লো কোয়ালিটির ইমেজ অথবা ওয়াটারমার্ক আছে এই ধরনের ইমেজ আপনি কিন্তু হচ্ছে দিবেন না, কারণ এই ধরনের ইমেজটার দ্বারা, যেমন এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ক্লিন, একদম ক্লিন, প্রত্যেকটা জিনিস ক্লিন। এখন আপনি যদি এখানে এমন ইমেজ ব্যবহার করেন যেটা ফাটে যাচ্ছে অথবা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু এটা একটা কাস্টমারকে ভালো একটা ফিডব্যাক দিবে না বা ভালো একটা ফিল দিবে না। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ইউনিকনেসের বিষয়টা আমি এই জায়গাটা আপনাদেরকে বারবার সচেতন করব। সেটা হচ্ছে যে আপনারা কখনোই কারো যেটা অলরেডি আছে অ্যামাজনে অথবা হচ্ছে কারো অন্য আপনি গুগল থেকে নিয়ে আসলেন এইরকম কোনো কিছু আপনার এ প্লাস কন্টেন্টে কেন দিতে যাবেন? আপনার বইয়ে যা আছে, যেটা আপনার বইকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে, আপনার বইয়ের সাথে রিলেট করবে, এই রকমের জিনিস আপনি আপনার এ প্লাস কন্টেন্টের মধ্যে তুলে ধরেন। এখানে কাস্টমারকে মিসলিড করার জন্য বা কাস্টমার মিসলিডিং হয় এইরকম কোনো জিনিস দিবেন না প্রথমত। দ্বিতীয়ত, অলরেডি অন্য একজন কেউ একটা জিনিস ইউজ করছে, আপনি তারটা নিয়ে এসে জাস্ট আপনার একটা ইমেজ বসায় দিয়ে দিয়েছেন, এইরকম কিন্তু কিছু করবেন না। আপনি নিজে থেকে বানান, একদম কাস্টমাইজ করেন সুন্দরভাবে, এরপরে আপনি এ প্লাস কন্টেন্টটা দেন। একটা জিনিস মনে রাখবেন যে এ প্লাস কন্টেন্ট কিন্তু আপনার ব্র্যান্ডের একটা ইমেজ এবং আপনার এই ব্র্যান্ড ভ্যালুটাকে কিন্তু সে প্রোভাইড করতেছে। অর্থাৎ আপনার যে বইটা আছে এই বইটা আসলে কতটুকু কোয়ালিটিফুল সেটা কিন্তু একটা এ প্লাস কন্টেন্ট আপনার বইটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ব্র্যান্ড লোগো, এইটার ব্যাপারে আমি বলি যে আপনার যদি কোনো পার্সোনাল ব্র্যান্ড লোগো থাকে সেটা আপনি ইউজ করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কিন্তু একটাই জাস্ট ব্র্যান্ড লোগো ইউজ করতে পারবেন। আচ্ছা, টেক্সট ফরম্যাটিং গাইডলাইন্সের ব্যাপারে বলি। এই যে ফন্টগুলো আপনি ইউজ করবেন, ফন্টের সাইজটা মিনিমাম এতটুকু রাখবেন যেটা একটা মানুষের চোখে সুন্দরভাবে স্মুথভাবে দেখা যায়। পাঞ্চুয়েশন মার্ক, তারপরে কমা বা হচ্ছে বড় হাতের ছোট হাতের, এরপরে গ্রামাটিক্যাল ইরোর, মিসলিডিং, তারপরে সবগুলো দেখা যাচ্ছে বড় হাতের দিয়ে যাচ্ছেন, তারপরে ফন্টের অ্যাবিউজ করতেছেন, আননেসেসারি রিপিটেশন করতেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেগুলো কিন্তু একদম বেসিক জিনিস। একটা ডিজাইনার হওয়ার মানে আপনি যদি একটা ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো তো আপনার জন্য জানা অনেক বেশি জরুরি, কারণ এগুলো একদম বেসিক জিনিস। আচ্ছা, আর অ্যাপ্রোচ আসতেছে ফরম্যাটিং রেস্ট্রিকশন। আপনি যখন একটা ওই জিনিসটাকে ফরম্যাট করতেছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে আমার কাস্টমারের সামনে কিছু জিনিস হাইলাইট করতে হবে, কিছু জিনিস এইখানে যেমন দেখেন আমি দু একটা দেখাই। এই যে তারা যেমন তাদের ইয়াগুলাকে বোঝানোর জন্য, যেমন দেখেন এই জায়গাটাকে সে হাইলাইট করছে, এই জায়গাটাকে সে হাইলাইট করছে, তো আপনি হাইলাইট করার জন্য বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইটালিক টাইপের ফন্ট ইউজ করতে পারেন, মানে ইটালিক করে দিতে পারেন। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি অবশ্যই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, HTML ট্যাগগুলো ইউজ করবেন না। এই হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের ইমেজ এবং টেক্সটের যে ফরম্যাটিং গাইডলাইন্সগুলো এগুলো আপনারা মনে রাখবেন। যখন এ প্লাস কন্টেন্ট বানাবেন তখন আসে কষ্ট করে জাস্ট একটু এগুলো আবার একবার করে দেখে নেবেন, অথবা আপনি এ প্লাস কন্টেন্ট বানানোর পরে এগুলোর সাথে মিলাই নেবেন, বা আমি যে কথাগুলো বলতেছি এগুলোর সাথে মিলাই নেবেন যে এটার সাথে আপনার এ প্লাস কন্টেন্টে কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা। আচ্ছা, এবার আসি কন্টেন্ট রেস্ট্রিকশনের ক্ষেত্রে। আচ্ছা, গ্যারান্টি ইনফরমেশন, যেমন এমন হয় না যে আমার বইটা নিলে এই গ্যারান্টি থাকতেছে ওই গ্যারান্টি থাকতেছে, অ্যামাজনের বাইরে গিয়ে আপনাকে কোনো ধরনের কোনো গ্যারান্টি দেওয়ার কোনো দরকার নাই, বা অ্যামাজনের রিফান্ড পলিসির আন্ডারে আপনাকে এই জিনিসগুলো এ প্লাস কন্টেন্টের মধ্যে অ্যাড করার দরকার নেই। আচ্ছা, KDP টার্মস অ্যান্ড কন্ডিশন, KDP যেগুলো পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই জিনিসগুলো কিন্তু এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রেও বহাল থাকবে। আচ্ছা, শিপিং ডিটেলস এবং পার্সোনাল ইনফরমেশন, আমরা অনেক সময় একটা ভুল করি যে আমরা শিপিং ডিটেলস অথবা বারকোড অথবা পার্সোনাল ইনফরমেশন যেমন ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইটের লিঙ্ক, এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে ভুলে এ প্লাস কন্টেন্টের মধ্যে দিয়ে দিই, এই জিনিসগুলো কিন্তু দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, কোড এবং অ্যাট্রিবিউশনের ক্ষেত্রে তো আমি আগেও বলছি যে কোড আপনি যদি ইউজ করেন 4টা কোড ইউজ করতে পারবেন, এবং এমন ব্যক্তিদের কোড ইউজ করতে হবে যেটা ভ্যালিড, আনভ্যালিড অথবা
মানে আপনি নিজে বলছেন এরকম কোনো কোড বা হচ্ছে কাস্টমারের কোনো কোড অথবা এমনি প্রাইভেট ফিগারের কোনো কোড আপনি ইউজ করবেন না। আপনি এমন ব্যক্তির কোড ইউজ করবেন যে একটা হচ্ছে ভ্যালিড পারসন এবং হচ্ছে সে একজন বড় রাইটার, এরকম বড় পাবলিকেশন তাদের কোনো কিছু ইউজ করবেন। আচ্ছা, আর কম্পিটিটরের রেফারেন্স, এখানে একটা মজার বিষয়, অ্যামাজন যেটা বলে যে আসলে আমরা এ প্লাস কন্টেন্টের মধ্যে আসছি আমাদের ব্র্যান্ডের ইমেজ বা ব্র্যান্ডের ভ্যালুটাকে প্রোভাইড করার জন্য বা ব্র্যান্ডের ভ্যালুটাকে মানুষের সামনে নিয়ে আসার জন্য অথবা আমার বইটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এখানে কিন্তু আমরা কম্পিটিটরদেরকে নিয়ে ডিসকাস করতে আসি নাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি বললেন যে অমুকের থেকে আমারটা ভালো, আপনি এটা নিতে পারেন, ওই বইয়ের থেকে এটা ভালো, এই জিনিসগুলো কখনো বলবেন না। আচ্ছা, আর যে অ্যামাজনে এ প্লাস কন্টেন্ট যখন আমরা আপলোড দিব তো একটা কম্পারিজন চার্ট থাকে, ওইখানে আমরা আমাদের নিজস্ব বইগুলাই দিব, অন্য কোনো বই দিব না। আচ্ছা, প্রাইজিং এবং প্রমোশনাল ডিটেলস, এটা তো আগেই বলছি যে আপনি প্রাইজিং এবং প্রমোশনাল রিলেটেড কোনো জিনিস লিখবেন না, টাইম সেন্সিটিভ ইনফরমেশন, এটাও আমি বলছি। ট্রেডমার্ক এবং কপিরাইট সিম্বল, আপনার যে লোগোটা আপনি ইউজ করতেছেন এটা যদি ট্রেডমার্ক এবং কপিরাইট রিলেটেড হয়, যে আপনার যদি হচ্ছে অরিজিনালি কোনো অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে আপনার ট্রেডমার্ক করা থাকে, তাহলে আপনি শুধু কিনা ট্রেডমার্ক এবং কপিরাইটের সিম্বলগুলো ইউজ করবেন, না হলে কিন্তু এ প্লাস কন্টেন্টের মধ্যে আপনার এগুলো ইউজ করার কোনো দরকার নাই। ওয়েবসাইটের লিঙ্ক অথবা রিডাইরেক্ট করার বিষয়ে আপনি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক অথবা রিডাইরেক্ট হয় এরকম কোনো জিনিস এ প্লাস কন্টেন্টের মধ্যে দিবেন না। আচ্ছা, রেস্ট্রিক্টেড কন্টেন্ট যেমন হচ্ছে ছোটো বাচ্চাদের, তারপরে এই সেই হ্যানত্যান, এগুলো তো আপনারা জানেন, এখানে দেওয়া আছে, আপনি একটু দেখে নিন। এই রকমের রেস্ট্রিক্টেড জিনিসগুলো আপনারা এ প্লাস কন্টেন্টে ইউজ করবেন না, যদিও আমরা এগুলো করি না, তারপরেও জাস্ট সচেতনতার জন্য বলতেছি। আচ্ছা, কাস্টমার সার্ভিস রেফারেন্সের ব্যাপারে আপনি কখনো কাস্টমার সার্ভিস আমি অমুক দিব, আফটার সেল সার্ভিস এই হবে, ওই হবে, সেই হবে, এইরকম কোনো জিনিস দেওয়ার দরকার নেই। এইগুলো যা করার সব অ্যামাজন করবে। অ্যামাজনের লোগো এবং হচ্ছে মিমিক্রির ব্যাপারে, অ্যামাজনের লোগো এমনভাবে দিলেন বা মানে অ্যামাজনের লোগো নিয়ে আপনার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সেটা মাথায় রাখবেন। আচ্ছা, মানে আপনার এ প্লাস কন্টেন্টে আপনি অ্যামাজনের লোগো দিতে যাবেন না, একদম সহজ হিসাব। তো এইগুলো মূলত ছিল একদম বেসিক, একদম হচ্ছে যেগুলো খুব মাস্ট নিডেড ইনফরমেশন এ প্লাস কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রাখে আপনাকে কিন্তু এ প্লাস কন্টেন্টটা তৈরি করতে হবে। যাই হোক, তো এই জিনিসগুলো সব মাথায় রাখেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট পার্টে, এবং ওই পার্টটাতে গিয়ে আমরা এ প্লাস কন্টেন্ট কীভাবে ডিজাইন করব এবং আমরা আমাদের কাস্টমাইজ এ প্লাস কন্টেন্ট কীভাবে তৈরি করে ফেলবো, এই জিনিসগুলো আমরা এর পরের পার্টটাতে দেখব। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।